সোশ্যাল মিডিয়াতে সমালোচকদের সমালোচনায় বিদ্ধ ফর্মের প্লেয়ার আপনি কেন ফার্স্ট ম্যাচে খেলেন না, আমার বোধগম্য না। কিন্তু আপনি যদি এখনো জানেন না যে আপনি কোনটা আপনি প্রথমেই আমি কথা বলতে চাই তামিম ইকবালকে নিয়ে। প্রথমত হচ্ছে তামিমের ক্যাপ্টেন্সি, ওয়ার্ল্ড কাপে না যাওয়ার বিষয়টা পরে আসছে। যখন মাশরাফি কমেন্ট করলেন, তার উত্তরে আফতাব জানালেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকো যেন আমেরিকা যান এবং দেশের ক্রিকেটের সাথে নিজের সংশ্লিষ্টতা বাড়ান, তাতেই হয়তো রক্ষা করা যাবে ডুবতে বসা লাল সবুজ ক্রিকেট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপের শুরুতে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের নানা বিষয়গুলোকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, ইনফর্ম তামিমকে রেখে কেন লিটনকে নিয়ে খেলানো হচ্ছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন বেশ কিছু চমৎকার কথা বলেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার তামিম ইকবালকে নিয়ে মাশরাফি বিন মুর্তজা যে চমৎকার কথা বলেছেন, সেই সকল চমৎকার কথাগুলো এবার বাস্তবে প্রমাণিত হচ্ছে। দর্শক বন্ধুরা, এবার তামিমকে কতটুকু দরকার তা ইতিমধ্যে বুঝতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদে মাশরাফি বিন মুর্তজাকে দেখতে চান বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা, কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেভাবে ক্ষমতা নিয়ে বসে আছেন, এটা কি কখনো সম্ভব হবে? দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো শুনে নিই এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজার সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ছন্নছাড়া পারফরমেন্স, অন্যদিকে কালে ভদ্রে টিম প্র্যাকটিস, তাই গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতে সমালোচকদের সমালোচনায় বিদ্ধ টিম বাংলাদেশ। তবে পর্যাপ্ত অনুশীলনের অভাব নয়। খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ তাদের মানসিকতা। পাশাপাশি দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না, আমি মনে করি এটা মানসিক প্রবলেম। যখন আমেরিকার সাথে প্রথম ম্যাচ খেললাম, তখন তামিম কেন খেললো না, আমার প্রশ্ন ছিল এইটাই। বিকজ জিম্বাবুয়ে থেকে যদি কেউ রান করে যায় সেটা তামিমই। তো একটা ফর্মের প্লেয়ার আপনি কেন ফার্স্ট ম্যাচে খেলেন না, আমার বোধগম্য না। কিন্তু আপনি যদি এখনো জানেন না যে আপনি কোনটা আপনি মেইন ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে আমরা কোন টিম খেলবো, দেন ইটস ভেরি সারপ্রাইজিং অ্যাকচুয়ালি। বেশ একটা লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর প্রশ্ন উঠেছে লিটন শান্তদের যোগ্যতা নিয়েও। তবে সুজনের মতে যোগ্যতার হিসেব টানলে এর চেয়ে বেশ ভালো দল টিম টাইগার। বিশ্বাস আছে দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা। লিটন, সৌম্য, শান্তর কথা খুব বেশি হচ্ছে আসলে। তিনজনই আমাদের খুবই দারুণ তিনটা ব্যাটসম্যান, সফল তিনটা প্লেয়ার। হয়তো বা রান হচ্ছে না, বাট আশা করি হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ থেকেই এবং সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ খেলবে, সেটা আমি পুরোপুরি বিশ্বাস করি। তবে এত কিছুর মাঝে ব্যতিক্রম কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইলফলক স্থাপন করেছেন এই সিনিয়র ক্যাম্পেইনার। রিয়াদ আমার মনে হয় যে প্রেশারে খেলতেই বেশি পছন্দ করে, কারণ ও সারা জীবন আসলে আন্ডার প্রেশারে ক্রিকেট খেলেছে, বাদ করে ঢুকে ডিফিকাল্ট। বাট আমি মনে করি হ্যাটস অফ যে মানে যে এই বয়স যে একটা ব্যারিয়ার, এটা রিয়াদ প্রমাণ করলো আরেকবার। বাংলাদেশের বিশ্বকাপ শুরুর আগেই টাইগার স্কোয়াডের এক সময়কার মারদাঙ্গা ব্যাটার আফতাব আহমেদের ফেসবুক পোস্ট, কিভাবে এবারের আসরে ব্যাটিংয়ে নেমে তোলা যাবে অন্তত 180 থেকে 90 রান। টু দ্য পয়েন্টে আফতাবের বিশ্লেষণ থেকে যে বার্তাগুলো পাওয়া যাচ্ছে তা হলো, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজিত এই ওয়ার্ল্ড কাপের বেশিরভাগ উইকেটই হচ্ছে স্লো। সেখান থেকে ফায়দা নিতে পেসাররাও প্রচুর স্লোয়ার ছুটবেন। আর বাংলাদেশের স্কোয়াডেও এমন কোনো হার্ড হিটার নেই যে স্লো ডেলিভারিকে পিটিয়ে লাল করবে। তাই যা করার করতে হবে পাওয়ার প্লেতেই। তাতে কাজ হবে দুটো। সেই সময় 30 গজ সার্কেলের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকবেন, তাই বল বাতাসে ভাসলেও ক্যাচ হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয়ত, তখন বলও থাকবে নতুন, তাই শটে জোর কম থাকলেও তা থেকে ভালো মাইলেজ পাওয়া যাবে। যে কারণে সেই সময়েই ঝুঁকি বেশি নিতে হবে। তাতে যদি বাড়তি কয়েকটা উইকেট হারাতে হয় তাতেও সমস্যা নেই। টাইগাররা যদি 180-90 রান তুলতে চায়, তবে এই টেকনিকটাই হতে পারে সামর্থ্যের সাথে মানিয়ে নিয়ে সর্বোচ্চ ফলাফল আদায় করে নেয়ার একমাত্র উপায়। কিন্তু টাইগার টপ অর্ডারে যারা ব্যাট করছেন, সেই সৌম্য, লিটন, শান্তদের অবস্থা তো যাচ্ছে তাই। ব্যাটের সুইট পার্টে বলই লাগাতে পারছেন না। পাওয়ার প্লেতে ডট বল আসছে পাইকারি হারে। রানের গতিও তাই হচ্ছে স্লথ। তাই নিজেদের টার্গেটটাও তো সীমিত করে রেখেছেন বাংলাদেশের 3 ফরম্যাটের কাপ্তান। একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160-170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করবো। আমাদের ভালো দিন যেদিন যাবে, যদি ওই অপরচুনিটি থাকে, অবশ্যই আমরা 200 টার্গেটে ব্যাটিং করবো। বাট আমরা প্রথম দিন থেকে 200 টার্গেটে ব্যাটিং করতে যাব না।
আমাদের যে স্ট্রেংথ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি এবং বোলারদের দায়িত্ব থাকবে ওটা কীভাবে আমরা ডিপেন্ড করছি। আফতাবের বাতলে দেয়া পথে টাইগাররা যে হাঁটবে না তা হয়তো তিনি নিজেও জানেন। তাই তো সেই পোস্টে যখন মাশরাফি কমেন্ট করলেন, তার উত্তরে আফতাব জানালেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকও যেন আমেরিকা যান এবং দেশের ক্রিকেটের সাথে নিজের সংশ্লিষ্টতা বাড়ান। তাতেই হয়তো রক্ষা করা যাবে ডুবতে বসা লাল সবুজ ক্রিকেট। সাধারণ মানুষ থেকে গণমাধ্যমেও হয়তো সেই আলোচনা আসে অহরহ, কিন্তু আফতাবের মতো একজন পরীক্ষিত ক্রিকেটার যখন এমন হতাশার কথা বলেন তখন নড়ে চড়ে বসতে হয় বইকি। যার দল 2005 সালে কার্ডিফে ন্যাটোস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, কিংবা পোর্ট অফ স্পেনে 2007 বিশ্বকাপে ভারতকে, আর একই আসরে প্রভিডেন্সে সাউথ আফ্রিকাকে হারানোর জলজলে স্মৃতি যার স্মৃতিপটে আঁকা, সেই আফতাব আহমেদ 17 বছর পরে এসে যখন যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী সদস্যের কাছে নিজের দেশকে হারতে দেখেন, মনে শঙ্কার কালো মেঘ তো জমবেই। আসলে প্রথমেই আমি কথা বলতে চাই তামিম ইকবালকে নিয়ে। প্রথমত হচ্ছে তামিমের ক্যাপ্টেন্সি। ওয়ার্ল্ড কাপে না যাওয়ার বিষয়টা পরে আসছি, বাট প্রথমে ক্যাপ্টেন্সি আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে। দলের স্বার্থে যে কেউকে যে কোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে, কিন্তু ইমিডিয়েটলি কিছু ঘটনা ঘটেছে। আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে তার আগে কথা বলা উচিত। কী অবস্থায় যাবে সেটা একটা বিষয় ছিল, কারণ ক্যাপ্টেন্সি যদি চেঞ্জ করতেই হতো ওয়ার্ল্ড কাপের আগে না করে আইডিয়ালি ছিল আরও 6 মাস এক বছর আগে করা, ম্যাচের একদিন আগে 2 দিন আগে, যেটা আইডিয়াল সিচুয়েশন হয় সাধারণত। উইকেট অ্যাসেস করার পরে সাধারণত কোচ ক্যাপ্টেন সাধারণত একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে তাদের অপোনেন্ট কি, অপোনেন্টের বোলার কি, তখন আসলে এইসব চিন্তা করে কিন্তু একটা সিদ্ধান্ত হয়। সেটা এত আগে করা সেটার আসলে কারণ কি আমি জানি না, হয়তো বা থাকতে পারে, বাট এই প্রশ্নটা আমার কাছে এসেছে। আমার কাছে মনে হয়, আমি মনে করি যে এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। আরেকটা বিষয় হচ্ছে তামিমকে কেন আমার কাছে মনে হয়েছে এই কথা এখন বলা উচিত হয়নি, সেটাও আমি বলি। যদি টিমের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে সেটা আমি আগেও বলেছি যে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিত, যেটা করা সেটা করতো। এখন প্রশ্ন আসতে পারে যে ওইখানে যে যদি তামিমকে অফার দেওয়া হতো, তামিম যদি সিনক্রেট করতো, পৃথিবীর সব দেশের সব প্রফেশনাল টিমে এই জিনিসগুলো হয়। টেকনিক্যালি সিদ্ধান্ত যে কোনো কিছু হতে পারে, সেটা ম্যানেজ করার দায়িত্ব কোচ, ক্যাপ্টেন এবং পার্টিকুলার সেই খেলোয়াড়কে। সেখানে যে যদি এমন কিছু হতো তামিমের পছন্দ হচ্ছে না বা তামিম এমন আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তামিম ইকবালকে বর্তমানে কতটুকু দরকার তা এবার হারে হারে টার পাচ্ছে। কারণ লিটন শান্ত সৌম্যরা বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে একের পর ধ্বংস করে যাচ্ছে তা ইতিমধ্যে বাংলাদেশের সকল সাধারণ মানুষসহ এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও বুঝতে পেরেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে খালেদ মাহমুদ সুজনের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং সেই সাথে মাশরাফি বিন মর্তুজাকে কি আপনারা বিসিবি সভাপতি হিসাবে দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।